তরুণদের বড় একটি শক্তি তাদের আবেগ, যে আবেগ কিনা তাদেরকে স্বপ্ন দেখায়। কিন্তু মাঝে মধ্যেই তরুণরা যুক্তির বাইরে গিয়ে এতটাই আবেগের উপর নির্ভরশীল হয়ে পড়ে যেখানে কিনা তাদের স্বপ্ন পূরণে বাধা তৈরি হয়। আমরা অবশ্যই তরুণদের আবেগকে গুরুত্ব দিতে চাই, পাশাপাশি অভিজ্ঞতা নির্ভর যুক্তিগুলোকেও সামনে নিয়ে আসতে চাই, যেন তরুণরা তাদের স্বপ্ন পূরণে পিছিয়ে না যায়। আর এভাবেই আমরা তরুণদের কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই, যে কারণে তরুণদের নিয়ে আমাদের আয়োজন এখন যৌবনজার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মনে করিয়ে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবনজার, এটি পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। শুরুতেই থাকছে আমার চেষ্টা। চাকরিতে আমি একটা স্যালারি, একটা প্রমোশন, এইটাতেই আমি বাধা থাকতাম। এই যে অ্যাডভেঞ্চার, এখান থেকে যদি আমি নিজে কোনো একটা আয় রোজগারের ব্যবস্থা করতে পারতাম। ছোটন এতটাই অ্যাডভেঞ্চার প্রিয়, তিনি তার ছাত্র জীবনের বড় একটি সময় কাটিয়েছেন নানা ধরনের অ্যাডভেঞ্চার করে এবং ঘোরাঘুরি করে। কিন্তু জীবনে বাস্তবতা বলে একটি বিষয় থাকে। যখনই ছাত্র জীবন শেষ, তখনই ছোটনকে বেছে নিতে হয়েছে চাকরি জীবনকে। কিন্তু ছোটন সেটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। একটা সময় তিনি চাকরি ছেড়ে দিলেন। তিনি তার অ্যাডভেঞ্চারের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এমন একটি ভিন্নধর্মী ব্যবসা চালু করলেন, যা কিনা এখন তার কাছে চাকরির চাইতে অনেক বেশি লাভজনক হয়ে উঠেছে। তার ওই প্রচেষ্টা কেবল যে দেখার মতো তা নয়, সেই সাথে তরুণদের জন্য অনেক কিছুই শেখার মতো। ঠিক যেমনটা ছাত্র জীবনে ছোটন নিজে পাহাড়ে পাহাড়ে ক্যাম্প করে মজার সময় কাটিয়েছিলেন, ঠিক তেমন আয়োজনই তিনি তরুণদের জন্য করেছেন কুমিল্লায় কিংবা শ্রীমঙ্গলের পাহাড়ে। এটি ছোটনের ব্যবসার ভিন্নধর্মী আইডিয়া। তার এমন আইডিয়ায় ভর করে তিনি আজ একের পর এক বেড়ানোর জন্য ক্যাম্পিং গ্রাউন্ড ও রিসোর্ট তৈরি করে যাচ্ছেন, নিশ্চিত করেছেন চাকরির চাইতে তার অনেক অনেক বেশি ভালো থাকার বিষয়টি। আমার অ্যাডভেঞ্চারটা প্রথম শুরু হয় আমি যখন 2013-তে খোয়াইছড়া ঝর্ণা যাই। সেই ঝর্ণার আমি সবগুলো স্টেপ পার হয়ে যখন 8ম স্টেপে যাই, মানে ক্লাইম্বিং করে, তো সেখানে আমরা 3-4 জন মিলে গভীর রাত্রে তাঁবুতে রাত্রি যাপন করি ঝর্ণার অনেক উপরে। তো সেই রাতে আমার একটা মানে অদ্ভুত একটা অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স হয়েছে। তো তখন থেকে আমি বনের বিভিন্ন জায়গায়, বান্দরবন, সীতাকুণ্ড, মারান্তং, বিভিন্ন জায়গায় আমি 2013, 14, 15 থেকেই ঘোরাঘুরি শুরু করি, অ্যাডভেঞ্চার শুরু করি। এই যে অ্যাডভেঞ্চারগুলো, এগুলো করতে করতে একটা সময় পর মনে হলো যে আমি এই যে একটা স্বাধীন লাইফে আছি, এখান থেকে যদি আমি কোনো একটা চাকরি জীবনে চলে যাই, তাহলে তো আমি এই লাইফটার পাবো না। তো এই নেশাটার কথা চিন্তা করি সবসময় মনে হতো যে এই নেশা থেকে, এই যে অ্যাডভেঞ্চার, এখান থেকে যদি আমি নিজে কোনো একটা আয় রোজগারের ব্যবস্থা করতে পারতাম, তাহলে মনে হয় আমার আর বন্দি জীবনে যাওয়া লাগতো না। এই জন্যেই এইটা চিন্তা করি আমি ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে বের করলাম যে আসলে ক্যাম্পিংটা মানে পেশা হিসাবে নেওয়া যায়। নিজে যেমন ঘুরে বেড়াতে পছন্দ করতেন, তেমনি উদ্যোক্তা হিসেবেও তার এটি দেখতেই সবচেয়ে ভালো লাগে যে তরুণরা তার মতো করেই অ্যাডভেঞ্চার করছে, ঘুরে বেড়াচ্ছে। সেই সুযোগ তিনিই করে দিতে পেরেছেন। আমি এই অ্যাডভেঞ্চার ক্যাম্পটা করেছি আসলে তরুণদের টার্গেট করি, কারণ হচ্ছে আমি দেখেছি যে তরুণ জেনারেশন যারা আছে, তারা সবচেয়ে বেশি পছন্দ করে হচ্ছে কোনো একটা খোলামেলা জায়গায়, যেখানে রাতভর আড্ডা দিবে, গান গাবে, খেলাধুলা করবে, তারপর সেখানে কোন একটা তাঁবুর মধ্যে ঘুমিয়ে যাবে। পাশাপাশি তাঁবুর মধ্যে সবাই শুয়ে যে একটা আড্ডা, যে একটা মানে এনজয়মেন্ট, এই জন্যই তরুণরা এখানে বারবার ছুটে আসে। এই ময়নামতি অ্যাডভেঞ্চার ক্যাম্পে একটা মজার গল্প আছে। সেটা হচ্ছে সবাই একদিন রাত 12:30 সবাই ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে যাওয়ার পরে রাত 1টার দিকে একজন ফোন দিল আমাকে যে ভাই একটু দ্রুত ক্যাম্পে আসেন, আমার এখানে আমাদের গা চমচম করছে, ভয় লাগছে। আমি বললাম ঘটনাটা কি? তখন বলছি যে নিচে থেকে কোনো মায়াকান্নার মতো শব্দ আসছে পাহাড় নিচ থেকে, আমরা এটাতে খুব ভয় পাচ্ছি আর কি। তখন আমি আমার এখানে যারা দায়িত্বরত আছে তাদেরকে লোক বাড়িয়ে দিলাম, সাথে আমিও আসলাম।
এসে আশেপাশে কোনো সোর্স পেলাম না, কিন্তু আমরাও ওই মায়ের কান্নাটা শুনতে পেয়েছি। তো ওই রাতে আমরাও চিন্তিত হয়ে গিয়েছিলাম যে আসলে কিসের কান্নাটা হতে পারে, এখানে তো কোনো ভৌতিক ব্যাপারটা আমরা কখনো দেখিনি। তো সকালবেলায় যখন হলো তখন আমরা খুঁজতে গিয়ে দেখি যে পাহাড়ের ঠিক টিলার নিচে একটা বিড়াল 3টা ছানা দিয়েছে। এই বিড়াল ছানার কান্নার শব্দে সবাই রাত্রে ভয় শেষ। ছোটনের ছাত্রজীবন যখন শেষ হয়ে যায় তখনই বাস্তবতার কাছে জলাঞ্জলি দিতে হয়েছিল তার শখের অ্যাডভেঞ্চারাস জীবনকে। শুরু হলো চাকরি জীবন, যার সাথে তিনি মোটেও অভ্যস্ত ছিলেন না। চাকরি ছেড়ে আমি এখানে আসার পর যেই বেনিফিটটা পেয়েছি, সবচেয়ে বড় বেনিফিট পেয়েছি হচ্ছে আমি অনেক স্বাধীন। চাকরিতে যেই ইনকামটা করতাম এই অ্যাডভেঞ্চার ক্যাম্প এগুলো দিয়ে আমি মোটামুটি সেই পরিমাণ ইনকামই করি, কিন্তু আমার এখন এইটার এক্সপিরিয়েন্স নিয়ে আমি শ্রীমঙ্গলে আরেকটা প্রজেক্ট করেছি, সেটার নাম হচ্ছে নির্জন নেচার সাইড আউট। এই যে আমি এখন 2টা প্রজেক্ট করলাম, 2টা প্রজেক্টে আমি চাকরি থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমার স্বপ্ন আছে বাংলাদেশের আরও বেশ কয়েকটা জায়গায় এরকম কিছু অ্যাডভেঞ্চার ক্যাম্পিং নিয়ে করার। মানে চাকরিতে আমি একটা স্যালারি, একটা প্রমোশন, এইটাতেই আমি বাধা থাকতাম, কিন্তু এই যে অ্যাডভেঞ্চার ক্যাম্প বা এই কনসেপ্টটাতে আমি নিজেকে দিন দিন অনেক বেশি তুলে ধরতে পারবো, মেলে ধরতে পারবো, নিজে ছড়িয়ে যেতে পারবো। তো আমার এখানে ডেভেলপ করার অনেক বেশি সুযোগ। নিজের অভিজ্ঞতা থেকেই ছোটন বলছেন, বাস্তবতা যতই কঠিন হোক নিজের ভালো লাগার সবকিছু ত্যাগ করতে হয় না, বরং সেখানেও অনেক সম্ভাবনা থাকতে পারে যা প্রতিটি তরুণকে খুঁজে দেখা উচিত। আগে তো আপনাকে বিষয়টিকে অপরাধ হিসাবে গণ্য করতে হবে, কিন্তু প্রায় সময়ই অপরাধ সরাসরি যেগুলো হয় না সেটাকে আমরা অপরাধ হিসাবেই ভাবতে পারি না। ধরা যাক দুর্নীতির বিষয়টি, দুর্নীতির কারণে পুরো ব্যবস্থায় এমন কিছু সমস্যা তৈরি হয় যে সমস্যার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে এবং তাতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। কিন্তু আমরা কি খুব জোর দিয়ে বলতে পারি যে এইসব মৃত্যুর জন্য দুর্ঘটনা নয়, দুর্নীতিবাজরাই দায়ী? এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা, পড়ালেখা এবং গবেষণা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অপরাধ বিজ্ঞান বিভাগে, সেখানে আমরা গিয়েছিলাম। সেখানে আমরা অপরাধ এবং অপরাধীদের ব্যাপারে এমন কিছু জানতে পেরেছি যেটা সবার জানা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞানের শিক্ষার্থী হওয়ার কারণে অপরাধকে তারা যেভাবে দেখে থাকে সাধারণভাবে আমরা অনেকেই সেটা দেখি না। এই যেমন এমন অনেক অপরাধ আছে যার জন্য মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে, তারপরেও সেটা আদৌ অপরাধ কিনা সেটাই অনেকের কাছে পরিষ্কার নয়। আমার মনে হয় যে প্রত্যক্ষভাবে একটা অপরাধ যদি হয় ওইটাকে আমরা যতটা হাইলাইট করি ঠিক ততটাভাবে পরোক্ষভাবেও কিন্তু অপরাধ হচ্ছে। আমি যদি আপনাকে কয়েকটা ইনস্ট্যান্স বলি, ধরেন খাবারে ভেজাল মিশানো, এই পয়েন্টটা কিন্তু খুব জরুরি। আমরা অল্প অল্প করে হচ্ছে দেখে কেউ চিন্তা করতেছে, বাট এটা যখন 1 বছর 2 বছর 5 বছর পরে ক্যান্সার ক্রিয়েট করতেছে মানুষ পিপল আর ডাইং। ইদানিং বিভিন্ন গ্যাসের বিস্ফোরণ হচ্ছে বা বিভিন্ন কারখানায় কেমিক্যালের আগুন লেগে যাচ্ছে, এটাকে আমরা মানে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দিচ্ছি। এর পিছনে যে নেগলিজেন্স কাজ করে সেটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না, আর এই জন্যই মানুষের জানমালের ক্ষতি হচ্ছে এবং মানুষের জীবন চলে যাচ্ছে। আমরা যখন হচ্ছে গিয়ে একটা মা মারা গেল তখন জাস্ট আমরা বলি যে মা হচ্ছে একটা পুষ্টিহীনতার কারণে মারা গেছে, কিন্তু এখানে অনেকগুলো ব্যাপার থাকে। যখন সে প্রেগনেন্ট ছিল তখন সে প্রথম থেকেই হচ্ছে গিয়ে তার স্বামীর হয়তো প্রপার একটা যত্ন বা কেয়ার সেটা সে পায় নাই, তার স্বামী এই অপরাধের সাথে যুক্ত। হ্যাঁ, এটা আপনি পরোক্ষভাবে বলেন এটা যুক্ত, কারণ ওনার টেক কেয়ার করা তার দরকার, হ্যাঁ অ্যাজ আ গার্ডিয়ান তার এটা দরকার ছিল। অনেক সময় দেখা যায় যে গেলে ডক্টরস নেই, তারপর হচ্ছে নার্সরা ঠিক মতো কেয়ার করছে না, বা হচ্ছে 120 জনের একটা ওয়ার্ড, এখানে হয়তো একটা নার্স বা কোনো নার্স নেই, কোনো ইন্টার্ন ডক্টরস নেই, ওখানে হচ্ছে ট্রিটমেন্ট চলছে। যাদের কোনো MBBS ডিগ্রি নেই তারাই ট্রিটমেন্ট করছে অ্যাকচুয়ালি নার্স বা ওয়ার্ড বয়গুলো। অপরাধ তো অনেক রকমের হয়, কিন্তু আমরা হচ্ছে নর্মাল ট্র্যাডিশনাল যে অপরাধগুলো, এগুলোর বাইরে যে অপরাধগুলো, ওটাকে আমরা অত একটা মানে অপরাধ হিসেবে গণ্য করা হয় না। যেরকম ধরেন আমি যেরকম উত্তরাতে থাকি, তো আমি উত্তরার একটা ঘটনা বলি। উত্তরার BRTA প্রকল্পে যে একটা ক্রেন দুর্ঘটনা হলো, একটা গাড়ির উপর ডাইরেক্ট একটা এসে
পড়ে গেল। সো এটা কিন্তু অপরাধ হিসাবে ধরলেও এটা কিন্তু তেমন কোনো শাস্তি হয়নি। সো আমাদের অ্যাকচুয়ালি এই ধরনের ঘটনাগুলোকেও মানে ইয়েতে আনতে হবে যে এটা আগে অপরাধ এবং এটার জন্য যে যাতে জবাবদিহিতা করা উচিত এবং করার দরকার, এটা যদি দরকার হয় সেক্ষেত্রে আইনে নিয়ে আসা হোক যে এই পরোক্ষ অপরাধগুলোও একটা অপরাধ। আমরা দেখতে দেখতে ভাবি যে এগুলো মানে আমরা নর্মালাইজ করে ফেলি, এগুলোকে আমরা খুব একটা ইয়েতে নেই না, আমলে নেই না। তো এভাবে আসলে যদি আমরা একদিন আওয়াজ তুলতে পারতাম, একদিন যদি প্রতিবাদ করতে পারতাম, তাহলে এগুলো প্রতিদিন ঘটতো না, এত নর্মালও হতো না। এইসব আলোচনার ধারাবাহিকতায় উঠে আসে সাম্প্রতিক সময়ের একের পর এক বিস্ফোরণের প্রসঙ্গটি। গ্যাস থেকে ওইসব বিস্ফোরণের ঘটনায় এত মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এইসব মৃত্যুর জন্য কিভাবে দুর্নীতি নামক অপরাধ দায়ী সেটাই বলছিলেন অপরাধ বিজ্ঞানের শিক্ষক ফারজানা রহমান। দুর্ঘটনা কখন আমরা বলি যে ঘটনাটাই আনঅ্যাভয়েডেবল। ফর এক্সাম্পল ধরুন প্রাকৃতিক দুর্যোগে একটি এরিয়ার বা একটি জনগোষ্ঠী বিলীন হয়ে গেল। সো এই ধরনের ঘটনাগুলোকে কিন্তু আমরা আইনের, যেগুলোকে আমরা অ্যাক্ট অফ গড বলি, সেগুলোকে কিন্তু আমরা দুর্ঘটনা বলি। একটি বিশেষ গোষ্ঠী অথবা একটি প্রতিষ্ঠান অথবা কোনো ব্যক্তির যদি তার কাজে দায়িত্বে অবহেলা করে এবং সেই অবহেলার কারণে যদি কোনো ঘটনা হয়, কোনো অপরাধ হয়, সেটাকে কিন্তু দুর্ঘটনা বলার চান্সেস কিন্তু লর যে ডেফিনেশন সেই জায়গাটিতে নাই। তা আপনি যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে আমরা কিন্তু বছরের পর বছর তাদের ঘুষ, দুর্নীতি, বিভিন্নভাবে অবৈধ লাইন দেয়া, যোগসাজশে লাইন দেওয়া আমরা কিন্তু শুনেছি। তো বিষয়টি হচ্ছে এই যে মানুষের ভিতরে এই ধরনের লোভ এবং একটি বা দুটি প্রতিষ্ঠানকে আমরা জানার পরও তাদের বিরুদ্ধে কোনো ধরনের স্টেপস নিচ্ছি না রাষ্ট্র থেকে, যার জন্য না তাদেরকে খানিকটা আমি মনে করি যে লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের কাজগুলোকে রেগুলার কাজের মধ্যে তারা আনছে। কিন্তু আপনি দেখুন যে এই কাজটি হয়তো তিনি 10 বছর আগে করেছেন, 20 বছর আগে করেছেন, যিনি করেছেন তিনি হয়তো মারাও গেছেন, বা যেই ব্যক্তি হয়তো এই লাইনটি এনেছেন অন্য আরেকজনের সহায়তা নিয়ে প্রতিষ্ঠান থেকে, তিনিও হয়তো নেই। কিন্তু আমরা যেহেতু তৎক্ষণাৎ ওই বিষয়টি অ্যাড্রেস করি নাই, সেটার কারণে কিন্তু পরবর্তী একটা দুর্ঘটনা ঘটলো। সো আমি মনে করি এখানে যেই ব্যক্তি এই গ্যাসের লাইনটি এনেছেন তিনিও অপরাধী, প্লাস হচ্ছে যার সহযোগিতা এনেছেন তিনি নিশ্চয়ই কিছু ঘুষের পরিবর্তে অথবা কিছু সুবিধার পরিবর্তে কিন্তু লাইনটি দিয়েছেন, অবৈধ লাইনটি। সুতরাং এখানে দুটো পক্ষকে আমার মনে হয় যে অপরাধের শাস্তি ভোগ করা উচিত। দুর্নীতি যখন অন্যান্য ক্ষতির পাশাপাশি মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ী, তখন প্রতিষ্ঠানকে কেন অপরাধী হিসাবে জবাবদিহিতার আওতায় আনা যায় না? প্রশাসনিক ব্যবস্থায় তার কিছু দুর্বলতার কথা তুলে ধরলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের এই তরুণ শিক্ষক। একটা পার্টিকুলার পোস্ট কিন্তু ওই মামলাগুলো ক্যারি করে। কারণ আমি হচ্ছে যে ডিসি ছিলাম, আমি একটা পলিসি নিলাম যেটা অনেক সাংঘর্ষিক ছিল, আমি কিন্তু 3 বছর পর অন্য জায়গায় বদলি হয়ে যাচ্ছি। তো আমার কাছে যে পরবর্তীতে যিনি কর্মকর্তা আসতেছেন, যখন মামলাটা হচ্ছে বা আদালত থেকে ডাকতেছে, তখন আমার পরবর্তী কর্মকর্তা যিনি কিছুই জানেন না হয়তো এই পার্টিকুলার বিষয়, বা তিনি আমার সাথে একমত না, সে হয়তো ভালো মানুষ বা সে ভালোভাবে জিনিসটা সলভ করতে চাচ্ছেন, তাকে কিন্তু ওই মামলাটা টেনে বেড়াতে হচ্ছে। মধ্যখানে যেই মানুষটা এই অর্ডারটা দিয়ে গেছেন সেই কিন্তু অলরেডি আরও এই নেক্সট 4-5 বছরে হয়তো আরও বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে অন্য একটা পজিশনে এসে বসে আছেন। সব মিলিয়ে বড় বড় সব অপরাধের মতো দায়িত্বে অবহেলা কিংবা দুর্নীতিকে বড় একটি অপরাধ হিসাবে বিবেচনার জন্য ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন, এমনটাই মনে করছেন অপরাধ বিজ্ঞানের ছাত্র শিক্ষকরা, যে কাজে তরুণরাই পারে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে। বিদেশি কাস্টমারদের সংখ্যা প্রচুর। নিউ ইয়র্ক স্টেটের গভর্নর পর্যন্ত আমার এখানে আসছে ফুচকা ট্রাই করার জন্য। রাস্তার পাশে মাসুদ এমন একটি ফুচকার দোকান দিয়েছেন যেখানে কিনা সব সময় ভিড় লেগেই থাকে। ফুচকার যে ভিন্নধর্মী স্বাদ, তাতে বাঙালিরা এরকম ভিড় করবেন এটাই তো স্বাভাবিক। কিন্তু না, মাসুদের ওই ফুচকার দোকানকে ঘিরে বাঙালিদের পাশাপাশি আমেরিকানদের ভিড় সেটা অনেক বেশি চোখে পড়ার মতো। নিউ ইয়র্কের ব্যস্ততম একটি সড়কের পাশে মাসুদ এমন একটি ফুচকার দোকান দিয়েছেন যেখানে আমেরিকানরা, সেই সাথে বিভিন্ন দেশের নাগরিকরা নিয়মিত ক্রেতা হয়ে ফুচকা খেতে আসেন। ফুচকা খেয়ে এর স্বাদে তারা এতটাই কাবু হয়েছেন যে তারা এখন বাংলাদেশের খাবার নিয়ে খুব বেশি আগ্রহ দেখাচ্ছেন, এমনকি তারা বাংলাদেশও আসতে চাচ্ছেন। আর এভাবেই একজন মাসুদ, যিনি কিনা ফুচকা দিয়ে
বাংলাদেশকে দারুণভাবে উপস্থাপন করছেন বিশ্ব দরবারে। নিউ ইয়র্কে বসবাসরত মাসুদের চিন্তাটি ছিল এরকম যে ফুচকার স্বাদে বাঙালিরা বিমোহিত হয়ে থাকে, সেই ফুচকা দিয়ে কেন তাহলে আমেরিকানদের কাবু করা যাবে না। তার যেমন চিন্তা তেমন কাজ। ফুচকা খাওয়ার জন্য আমেরিকানদের উন্মাদনা সত্যি দেখার মতো। তারা প্রতিদিন লাইনে দাঁড়িয়ে থাকেন ফুচকা খাওয়ার জন্য। I'm a big fan of the Fusca House. I live here in Jackson Heights, and I remember when they opened, and it was such an exciting thing to have this food so readily available. We'd never had it before in Jackson Heights, out on the street like this. So it was so wonderful when they opened up here, and I've been coming very often since. I bring a lot of tour groups here. It's such a wonderful taste of Bangladesh here in Jackson Heights. Yeah, this stuff is super delicious. I've never had it before, but really enjoying it. Highly recommend. বিদেশিদের কাছে আমার ফুচকা হাউজের এই ফুডগুলো স্পেশাল এই জন্য, তারা এভরি উইকেন্ডে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন প্লেসে তারা অলওয়েজ ফুড ট্রাই করে। যখন দেখে যে এই ফুচকা হাউজের যে ফুচকা এবং দই ফুচকা বা বেলপুরি বা আদার ফ্রুট চাটগুলা, তখন তাদের কাছে এটা এত অসাধারণ মনে হয় এবং এত ফ্লেভারফুল, এবং যে মিক্সগুলো তারা পাচ্ছে এগুলা টোটালি ডিফারেন্ট দেন অন্যান্য ফুডের সাথে কম্পেয়ার করলে এটা বেস্ট একটা তাদের কাছে মনে হয়। এই জন্য আমার একটু এখানে একটু ভালো লাগে, এবং আমি এটাকে তখন মনে হয় যে আমি রিয়েলভাবে এটা প্রেজেন্ট করতে পারছি আমাদের বিদেশি কাস্টমারদের কাছে, এবং আমার বিদেশি কাস্টমারদের সংখ্যা প্রচুর। অনেকগুলো কাস্টমার যারা অন্য স্টেট থেকে, লাইক অ্যারিজোনা থেকে কিছু আসছে, কিছু মিশিগান থেকে আসছে, সুদূর কানাডাতেও কিছু কাস্টমার আসছে। যখন দেখতেছি একটা লোক এত দূর 3-4 হাজার মাইল দূর থেকে আসার পরেও আমার এই ফুডটা খাই এত তারা ভালো বলে যে আসলে এটা রিয়েল অথেন্টিক যে একটা স্বাদটা পাচ্ছি আপনার এখান থেকে, এটাই আশ্চর্য লাগে। ফুচকা দিয়ে অবশ্যই মাসুদ বেশ ভালো ব্যবসা করছেন। এটাই কি তার তৃপ্তি? না, তার চেয়েও বড় একটি তৃপ্তি আছে। ফুচকা দিয়ে বাংলাদেশকে তুলে ধরতে পারার এক ভিন্ন রকম তৃপ্তি। মানুষ যখন সেকেন্ড টাইম যখন আমার এই ফুড খেতে আসে বা থার্ড টাইম আসার পরে, তারা আমাকে অনেক ইনফরমেশন দেয় বাংলাদেশ সম্বন্ধে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করি তোমরা এত কিছু জানছো কীভাবে? তখন তারা বলে যে তোমার ফুডটা আমরা ট্রাই করার পরে আমরা গুগলে সার্চ করছি তোমার এই ফুডের সম্বন্ধে। তো ফুডের সম্বন্ধে যখন বের হয় তখন থেকে পুরান ঢাকার অনেক ঐতিহ্য চলে আসছে, এবং সাভারের অনেক ঐতিহ্য চলে আসছে, এবং বৃহত্তম সমুদ্র সৈকতের ঐতিহ্যগুলো চলে আসছে। বাংলাদেশে তাদের ভিজিট করার একটা প্ল্যান থাকে যে এই ফুডটা তারা যায় খেতে যাবে বা কালচারটাকে দেখতে। সো তখন আমি সারপ্রাইজ এবং ভালো লাগে অনেক যে আমি রিপ্রেজেন্ট করতে পারছি ফুচকা হাউসের মাধ্যমে বাংলাদেশকে। ফুচকা দিয়ে মাসুদ আজ বিদেশিদের কাছে এতটাই প্রিয় হয়ে উঠেছেন যে তার ফুচকা হাউস এখন স্থান পায় আন্তর্জাতিক মিডিয়ায়। নিউ ইয়র্ক স্টেটের গভর্নর পর্যন্ত আমার এখানে আসছে ফুচকা ট্রাই করার জন্য। ইভেন দো নিউ ইয়র্ক টাইমস আমাকে উপরে আর্টিকেল লিখছে। তারপরে আপনার দেখা যাচ্ছে অনেক সেলিব্রিটি আসছে, তারাও এখানে আসে, এবং আবার ভেরি সুন আমাদের একটা প্রোগ্রাম আসতেছে CNN-এ, ওইটা ইনশাল্লাহ আপনারা সামারে দেখতে পাবেন 2024-এর। এসব কিছুর জন্য মাসুদ তার টিমকে ধন্যবাদ দিতে চান, তবে তার আগে তিনি তার স্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চান। আমার ওয়াইফকে আমি স্পেশাল থ্যাংক ইউ দিব আমার এই বিজনেসটাকে এস্টাবলিশ করার জন্য। স্পেশালি যেই ফুচকার যে টকটা, এটার সম্পূর্ণ ক্রেডিট আমার ওয়াইফে, কারণ ওর মাধ্যমে এটাকে এত সুস্বাদু করে রেডি করতে পারছি। আর যেই ঝালমুড়ির যে মশলাটা, এইটাই অসাধারণ লাগে, কম্পেয়ার টু অনেক লোকের কাছে এটা অনেক একটা লাইক সুস্বাদু এবং অনেকটা অ্যামেজিং হয়ে গেছে। একবার যে খাচ্ছে সে নেক্সট টাইম এখানে আসতে হবে।
সেক্সুয়াল হেলথ নিয়ে তো আরও 30% কম। সো এটা নিয়ে অ্যাকচুয়ালি 10 to 20% কথা বলি আমরা। ডিজিজ তো অনেক পরের কথা। সেক্স ইজ নট এ লাইফস্টাইল ইস্যু। এটা এমন না যে আপনার জীবনযাপনের জন্য এটা একটা বিনোদনের অংশ, এটা একটা কোয়ালিটি অফ লাইফ ইস্যু। আমাদের সমাজে বরাবরই যৌন স্বাস্থ্যের বিষয়টিকে বাঁকা চোখে দেখা হয় এবং এ ব্যাপারে এক ধরনের অসচেতনতা লক্ষ্য করা যায়। এরকম অসচেতনতা তরুণ মনের উপর যে কতটা বিরূপ প্রভাব ফেলে, সেই সাথে একটা মানুষের জীবনকে যে কতটা দুর্বিষহ করে তুলতে পারে, সেই বিষয়টি উঠে আসে দেশি বিদেশি বিশেষজ্ঞদের বক্তব্যে। যে বিশেষজ্ঞরা এসেছিলেন ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত যৌন স্বাস্থ্য বিষয়ক একটি আন্তর্জাতিক কনফারেন্সে। একজন যদি সেক্সুয়ালি অসুস্থ থাকে, জীবনের তো একটা অবিচ্ছেদ্য অংশ সেক্স। প্রথমে হলো হেলদি লাইফ লিড করার জন্য হেলদি সেক্সের দরকার। যখন সেটা হবে না তখন তো তার প্রভাব পড়বেই। প্রভাব ব্যক্তির উপরে পড়বে। প্রথমে সেই ব্যক্তি সবসময় ডিসস্যাটিসফাইড থাকবে, সবসময় মনটা ছোট হয়ে থাকবে, সে সবসময় একটা ডিপ্রেশনে ভুগবে, সে সবসময় একটা অ্যাংজাইটিতে ভুগবে এবং তার থেকে হেডেক, মাথা ব্যথা খুব কমন, শরীরে ব্যথা, এগুলি খুব কমন অসুবিধা। এগুলি কিন্তু সেক্স কমপ্লিট না হলে এগুলি হয়। তো তার যে পার্টনার থাকবে তার উপরে তো প্রভাব হবে, সেই পার্টনারও তো অসন্তুষ্ট থাকবে, তারও অ্যাংজাইটি ডিপ্রেশন ডেভেলপ করবে, তারও মাথা ব্যথা ডেভেলপ করবে। তো পার্টনারও এফেক্ট হলো, পরিবার এফেক্ট হলো। সেই হিসাবে দাম্পত্য কলহ, অবশ্যই দাম্পত্য অশান্তি, দাম্পত্য কলহ এইগুলি থেকে হবে এবং খুব ইম্পর্টেন্ট কারণ দাম্পত্য কলহর। এবং অনেক সময় তো ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় পরিবারের মধ্যে। সে ভাবে যে পার্টনার যে পারে না, এখন সে মনে করে পার্টনারকে অন্য জায়গায় কিছু করে আসছে কিনা, এরকম কঠিন কিন্তু সমস্যার তৈরি হয় এবং এটা কিন্তু কমন, আমরা সেগুলি খুব কমনলি পাই। যে তখন তারা মনে করে যে পার্টনার অন্য জায়গাতে হয়তো অন্য কিছু করে, আমরা বলি ইনফিডিলিটি, বিশ্বাসযোগ্যতার অভাব। সেক্ষেত্রে খুনাখুনি রাহাজানিও হয়ে যাচ্ছে। সেক্স এডুকেশন লাগবে, স্বাস্থ্যের ব্যাপারে সেক্সের যে হেলথ সেটার ব্যাপারে সচেতনতা লাগবে এবং সঠিক চিকিৎসা সঠিক ব্যক্তির কাছ থেকে গ্রহণ করতে হবে এবং এই জন্যই আজকের এই কনফারেন্স। সব পানিকুলের মধ্যেই সেক্স আছে। সেক্স কোনো লজ্জার বিষয় নয়, কোনো সেক্স লুকিয়ে রাখার বিষয় নয়। তবে সেক্সকে আমরা নৈতিকতার মোড়কে রাখবো। এটা হচ্ছে সমস্ত ধর্ম বলেছে, আমরাও বলি ইনডিসক্রিমিনেট সেক্স ইজ হার্মফুল। মোরাল সেক্স যত বেশি চর্চা করবে, নৈতিক সেক্স যত বেশি করবে, তত বেশি তার ভেতরে এন্ডোরফিন নামক হরমোন নিঃসরণ হবে, অক্সিটোসিন হরমোন নিঃসরণ হবে, প্রোলাক্টিন হরমোন নিঃসরণ হবে, মায়ার মমতার বন্ধনগুলিকে গাঢ় করে রাখবে এবং ভালোবাসাগুলিকে অটুট রাখবে। যদি স্বামী স্ত্রীতে সম্পর্ক পরিচর্যা ঠিক মতো না হয়, মমতার ভালোবাসার মধ্যে যদি ফাটল তৈরি হয়, গ্যাপ তৈরি হয়, যদি কমিউনিকেশন তৈরি হয়, যদি অশ্রদ্ধা থাকে, ভালো লাগে না, রাগ অনুরাগ তৈরি হয় না, দেখে ভালো লাগছে না, জড়িয়ে ধরলে নিজে আলোড়িত হচ্ছে না, সেই সব ক্ষেত্রে আমরা দেখি অন্য কারো দিকে চোখ যায়, নারী কিংবা পুরুষের উভয়ের এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ শুরু হয়ে যায়। ফিজিক্যাল হেলথ নিয়ে যতটা কথা হয় মেন্টাল হেলথ নিয়ে তার চেয়ে মানে আমি বলবো 50% কম। আর সেক্সুয়াল হেলথ নিয়ে তো আরও 30% কম। সো এটা নিয়ে অ্যাকচুয়ালি 10 to 20% কথা বলি আমরা। ডিজিজ তো অনেক পরের কথা। আর যারাও বা কথা বলে তারাও পুরুষ হিসেবে এটা একটা ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়িয়ে গেছে, সেক্সের ব্যাপারটা পুরুষদেরই চাহিদা, পুরুষদেরই সমস্যা। কিন্তু এইটা একটা মানুষ হিসাবে একটা ফিমেইলেরও যে চাহিদা এবং দরকার, তার ফিজিক্যালি মেন্টালি সুস্থ থাকার জন্য যে এই হেলথটারও যত্নের দরকার, এই জিনিসটাই আমাদের সমাজে মনে করে না। Talk about the problem that you are facing. Talk about how you need to feel the pleasure. When you do have a healthy sexual life, your psychoneuroimmunology, which means your immune system, the ability to counteract illness, is more intact, and you are having a happier life, quality of life. When you are happy, you are able to produce more, to work better. প্রথম কথা হচ্ছে যে নো হেলথ ইজ কমপ্লিট উইদাউট মেন্টাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ, সেক্সুয়াল হেলথ। এবং সেক্স ইজ নট এ লাইফস্টাইল ইস্যু।
এটা এমন না যে আপনার জীবনযাপনের জন্য এটা একটা একটা বিনোদনের অংশ, এটা একটা কোয়ালিটি অফ লাইফ ইস্যু। কারো যদি সেক্সুয়াল হেলথ যদি কম্প্রোমাইজ থাকে, তার ব্যক্তি জীবনে, তার মানসিক, শারীরিক বিভিন্ন জায়গায় সমস্যা হয়। আপনারা জানেন যে বাংলাদেশে মাদকাসক্তির ব্যাপারে জিরো টলারেন্স করা হচ্ছে। হ্যাঁ, সরকারের এবারে মানে একটা অনমনীয় অবস্থান আছে। তো আপনারা কি জানেন যে অনেকেই কিন্তু মাদকাসক্ত হয়ে যায় যখন তারা মনে করে যে তারা মাদকাসক্ত থাকা অবস্থায় যেই পরিমাণ সেক্সুয়ালি পারফর্ম করতে পারতো, ওইটা ছাড়ার পরে সেভাবে পারছে না। তো এইটা তো আমরা কখনো এইভাবে দেখি না। একইভাবে আমাদের দেশে অন্যান্য গবেষণা হয়েছে যেখানে দেখা গেছে যে ইরেকটাইল ডিসফাংশন, যাদের হচ্ছে ডায়াবেটিস আছে তাদের মধ্যে লিঙ্গ উত্থানজনিত সমস্যা হচ্ছে 60%। এবং এই জিনিসগুলি অনেক সময় কিন্তু রোগীরা আপনাকে বলবে না। এবং একটা গবেষণা দেখা গেছে যে রোগীর কাছে যদি ডাক্তার নিজে প্রশ্ন করে, তাহলে সেক্সুয়াল প্রবলেমের হয় মানসিক রোগীদের ক্ষেত্রে যদি ডাক্তার নিজে প্রশ্ন করে, তাহলে প্রায় 60%-এর মধ্যে বলে যে তাদের সেক্সুয়াল সমস্যা আছে। আর রোগী যদি নিজে থেকে বলতে চায়, মানে চিকিৎসক জিজ্ঞেস করে নেই, তাহলে বলছে মাত্র 14%। তাহলে আপনি চিকিৎসক হিসাবে রোগীকে জিজ্ঞাসা না করলে একটা লম্বা অংশই কিন্তু কাভারেজের বাইরে চলে যায়। এরা যদি মাদকাসক্ত আগে হয়ে থাকে, তাহলে তারা পুনর্মাদকাসক্ত হয়ে যাবে, তাদের ডিভোর্স হয়ে যাবে, তাদের কোয়ালিটি অফ লাইফ নষ্ট হয়ে যাবে। তো আমরা মনে করেছি যে আমরা পেশেন্ট ফ্রন্টে কথা বলার আগে ডাক্তারদের মধ্যে একটা যেন সায়েন্টিফিক্যালি বেসড, এভিডেন্স বেসড যেন একটা বায়োসাইকোসোশ্যাল মডেল, আমি খালি তাকে ওষুধ দিয়ে চিকিৎসা করবো তা না, তার জন্য একটা তার মনস্তাত্ত্বিক অবস্থা, তার আর্থসামাজিক অবস্থা সব কিছু সম্বন্ধে যেন একটা কম্প্রিহেন্সিভ নলেজ থাকে। আমরা যেন 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে একটা রোগীকে দেখতে পারি, যেন সে তার কোয়ালিটি অফ লাইফটা সুন্দর হয়। এই জন্যই আজকের অনুষ্ঠান। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntvbd.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.ntvbd.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব কিংবা ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।